ছাত্রলীগকে ব্যবহার করাটা মনে হয় সঙ্গত হয়নি এবং এটা একটা ভুল সিদ্ধান্ত। সরকারকে বা এই রাষ্ট্র কখনো মুখে গণতন্ত্রের কথা বললেও রাষ্ট্র কখনো গণতান্ত্রিক হয়নি। রাষ্ট্র গণতান্ত্রিক সংস্কৃতিতে বিশ্বাস করে না, মানে রাষ্ট্রকে সরকার গণতান্ত্রিক সংস্কৃতিতে আনতে চায় না, ফলে আলোচনা হয় না। সুপ্রিয় দর্শক, আমরা শুরু করতে যাচ্ছি বিএম স্পেশাল শো আওয়ার ওপিনিয়ন। এই এপিসোডের আজ প্রথম পর্ব এবং আমরা প্রথম পর্বে পেয়ে গেছি একজন গুরুত্বপূর্ণ অতিথি, যাকে সবাই এক নামে চেনেন, সাবেক সিনিয়র সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান। আলম ভাই, আপনাকে অনেক ধন্যবাদ, আমাদেরকে আপনি মূল্যবান সময় থেকে বের করে সময় দিয়েছেন। তো আমি খুবই লাকি যে আজকে এমন একটা রানিং বিষয়, কোটা সংস্কার আন্দোলন এখন চলছে রাজপথে, আর আমরা এখন আপনার মুখোমুখি। আমরা কোটা সংস্কার আন্দোলনের এই পর্যায়ে সংবাদের এবং ঘটনার আমরা বিশ্লেষণ করব, আমরা নিরপেক্ষভাবে, নির্মোহভাবে। এই যে সার্বিক পরিস্থিতিটাকে আপনি কীভাবে মূল্যায়ন করেন? এই অস্বাভাবিক পরিস্থিতি কেন হলো? প্রথমত হচ্ছে যে আমাদের যে এই কোটা সংস্কার আন্দোলন নিয়ে যখন আমরা কথা বলতে যাচ্ছি, তখন কোটা সংস্কার আন্দোলনটা কেন শুরু হলো এবং প্রথম 10 দিন কেমন পরিস্থিতি ছিল এটা আমরা সবাই জানি। এটা শান্তিপূর্ণ আন্দোলন ছিল এবং মোটামুটি তারা তাদের দাবিগুলো পেশ করছিলেন যারা শিক্ষার্থী ছিলেন, এবং কোটা নিয়ে তাদের অনেক কথা ছিল। কোটার যে ব্যবস্থাটা, সেই ব্যবস্থাটা বৈষম্য দূর করার জন্য, মানে রাষ্ট্র একটা ব্যবস্থা নেয় যে পিছিয়ে পড়া মানুষ, আদিবাসী মানুষ, নারীরা এবং অনেকেই পিছিয়ে পড়া মানুষ থাকেন যাদের জন্য কোটার প্রয়োজন আছে, এবং ইনক্লুসিভ করতে চায় রাষ্ট্র ব্যবস্থাটাকে। এবং পৃথিবীর অনেক দেশে এই কোটা ব্যবস্থাটা আছে। কিন্তু 18 সালে যখন এই কোটা নিয়ে আন্দোলন হচ্ছিল, তখন তাদের যে দাবি দেওয়া ছিল, তখন তাদের সাথে বসে কথা বলে, আলাপ আলোচনা করে, নেগোশিয়েট করে একটা নতুন করে একটা পরিপত্র জারি করা বা রিভিউ করা, সেটা করা হয়নি। যেটা আমরা পরবর্তীতে দেখেছি, হঠাৎ করে 9 থেকে 13 পর্যন্ত সব কোটা বাতিল করে দেওয়া হয়েছে। এটা তখন যারা কোটার সুবিধা পাওয়ার যোগ্য, বৈষম্যে যারা আছেন, যারা পিছিয়ে পড়া মানুষ আছেন, এটা কিন্তু তাদের জন্য ঠিক হয়নি। তারা কিন্তু তখন বাধ্য হয়ে মেনে নিয়েছেন। তাদের একটা আন্দোলনে যাওয়া দরকার ছিল, বা কোটা আন্দোলন যারা করছিলেন, নূর এখন একটা রাজনৈতিক দল গঠন করার চেষ্টা করছেন, তিনি এবং তার সঙ্গীরাও কিন্তু এই বিষয়গুলো কথা বলেননি। তারা চাইলেন সংস্কার, কিন্তু কোটা বাতিল হয়ে গেল, তারা খুব খুশি মনে ফিরে গেলেন। পরবর্তীকালে নূর ভিপি হয়েছিলেন ডাকসুর, এখন তিনি রাজনৈতিক দল করেছেন। তারাও কিন্তু বললেন না যে কোটা বাতিল করার ফলে বৈষম্য সৃষ্টি হবে, এবং এই বৈষম্য দূর করার জন্য তারা এই বাতিলটা চান না। সরকারও একটা ব্যবস্থা নিল, তারাও চলে গেলেন, এবং যাদের কোটা বাতিল হয়ে যারা ক্ষতিগ্রস্ত হলেন, তারাও কথা বলতে পারলেন না। যার ফলে ওইখানেই কিন্তু এই যে কোটা নিয়ে যে বিবাদ বা কোটা নিয়ে যে আলোচনা সমালোচনা বা কোটা নিয়ে যে বিরোধ, সেই বিরোধটা নিষ্পত্তি হলো না। যে আপনি রাগে, অনুরাগে, বিরাগে অর্ডার হয়ে গেল, আর অন্যরাও খুশি মনে চলে গেল। তো এই কারণে পরবর্তীতে যখন মুক্তিযোদ্ধা সন্তানরা আদালতে গেলেন, তখন আদালতে তো আমরা ফলো আপ করিনি, মিডিয়া ফলো আপ করেনি, কোটা আন্দোলন যারা করেছেন তারা ফলো আপ করেননি, রাজনৈতিক দলগুলো ফলো আপ করেন নাই। তারপর একদিন আদালতের রায় বেরোলো, এবং আদালতের রায়ে কোটা, মুক্তিযোদ্ধার কোটার যে প্রজ্ঞাপনের যে অংশটা, সেটা আদালত বাতিল করে দিল। তখন আবার এই আন্দোলন শুরু হলো। এখন এই আন্দোলনের শুরু থেকে, মানে আমাদের দেশে যেটা হয়, যে সরকারগুলো, যে সরকার, সেটা স্বৈরাচারী সরকার হোক, গণতান্ত্রিক সরকার হোক, গণতন্ত্রের মুখোশে স্বৈরাচারী সরকার হোক, মানে সরকারের ধরন যাই হোক, সরকারকে বা এই রাষ্ট্র কখনো মুখে গণতন্ত্রের কথা বললেও রাষ্ট্র কখনো গণতান্ত্রিক হয়নি। রাষ্ট্র গণতান্ত্রিক সংস্কৃতিতে বিশ্বাস করে না, মানে রাষ্ট্রকে সরকার গণতান্ত্রিক সংস্কৃতিতে আনতে চায় না, ফলে আলোচনা হয় না। আপনি একটা কথা বললেন, আপনার সাথে তো খোলা মনে আলোচনা হতে পারে। স্টেক হোল্ডার, আমরা যে অংশীজন বলি, যে কোনো বিষয়, সেটা আজকে কোটা আন্দোলন নিয়ে আমরা আলোচনা করছি, বাট অন্য যে কোনো বিষয়ে যখন কথা হয়, তখন সরকারে যারা থাকেন তারা এই খোলামেলা আলোচনা করতে চান না, এবং তারা এবং তাদের যে রাষ্ট্র ব্যবস্থা যেটা আছে, তারা মিলে একটা কিছু সিদ্ধান্ত দিয়ে দেন। তারা চিন্তাও করেন না এই সিদ্ধান্তটা জনস্বার্থে হলো কিনা, জনকল্যাণে হলো কিনা, বা যারা আন্দোলন করছে তাদেরকে স্যাটিসফাই করবে কিনা। সব আন্দোলনকে যে স্যাটিসফাই করতে হবে এরকম কোনো বাধা ধরার নিয়ম নেই, বাট আলোচনা করে সিদ্ধান্ত দিলে কিন্তু এই অসুবিধাগুলো হয় না। এখন তো কোটা আন্দোলন এমন একটা পর্যায়ে চলে গেল, এটা একটা পুরা জাতীয় আন্দোলনের রূপ নিয়েছে। 1990 গণ অভ্যুত্থান আপনিও দেখেছেন, আমিও দেখেছি।
96 সালে একটা গণ অভ্যুত্থান হয়েছিল, আপনিও দেখেছেন, আমি দেখেছি। 70 দশকে হয়তো আপনি দেখেননি, 70-69 গণ অভ্যুত্থান, আপনি অনেক ছোট ছিলেন। বাট এখন 90 সালের গণ অভ্যুত্থান নিয়ে আপনি নিশ্চয়ই জানেন যে ঢাকা শহরটা পুরো অচল ছিল, বাট জেনারেল এরশাদ সাহেব কিন্তু জেলায় জেলায় বড় বড় মিটিং করছিলেন এবং অনেক লোক সমাগম হতো। কিন্তু এবার দেখেন যে এই আন্দোলনে কিন্তু শুধু ঢাকা নয়, টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই আন্দোলনে যুক্ত এবং এদের সাথে অন্যরাও যুক্ত হয়েছেন। কেউ কেউ বলেন যে এই আন্দোলনে অন্য পক্ষ এসে গেছে, কোটা আন্দোলন হাইজ্যাক হয়ে গেছে। এটা যারা বলেন তারা হয়তো ঠিক বলেন, কোটা আন্দোলন হাইজ্যাক হয়েছে কিনা এটা আমরা পরে জানতে পারবো। বাট জিনিসটা কি, আমাদের পলিটিক্যাল কালচারটা কি, পৃথিবীর পলিটিক্যাল কালচারটা কি, যারা ক্ষমতায় থাকেন তাদের বিরুদ্ধে যখন কোনো আন্দোলন সংগঠন হয় তখন কিন্তু যারা বিরুদ্ধে থাকেন তারা সেই আন্দোলনকে নৈতিক সমর্থন দেন অথবা সরাসরি সমর্থন দেন। এটা আজকে যারা সরকারে আছেন তারা যখন বিরোধী দলে ছিলেন তারাও এটা করেছেন। তো এই আন্দোলনে যে এখন যে অনেকে অংশগ্রহণ করে ফেলছে, আমরা কি সেই সুযোগটা আমরা তৈরি করে দিয়েছি কিনা, মানে সরকার তৈরি করে দিয়েছে কিনা, এটা একটা প্রশ্ন হতে পারে। যে অনেকেই বলার চেষ্টা করছেন যে যখন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনটা শুরু হলো একটাভাবে চলছিল, মানে শান্তিপূর্ণভাবে এগোচ্ছিল। যখন সরকারের পক্ষ থেকে একরকম ঘোষণা দিয়েই ছাত্রলীগকে মাঠে নামানো হলো তখন এই সংঘাতটা শুরু হলো। এই বিষয়টাকে আপনি কীভাবে দেখেন? ছাত্রলীগকে কি মাঠে নামানো উচিত হয়েছে? না, এটা তো যদি আইন শৃঙ্খলা পরিস্থিতির বিষয় হয় সেটার জন্য তো রাষ্ট্রযন্ত্র আছে, সরকারের কাছে পুলিশ আছে, সরকারের কাছে বিজিবি আছে। এখন তো পুলিশ বিজিবিকে আমরা অ্যাক্টিভ দেখতে পাচ্ছি। তো আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য রাষ্ট্রের যে যন্ত্র আছে, রাষ্ট্রের যে প্রতিষ্ঠানগুলো আছে তাদেরকেই ব্যবহার করতে হবে। আপনি কোনো দল, ছাত্রলীগকে ব্যবহার করাটা মনে হয় সঙ্গত হয়নি এবং এটা একটা ভুল সিদ্ধান্ত। এবং এই ভুল সিদ্ধান্তর কারণে ছাত্রলীগের মতো একটা সংগঠন, যে সংগঠন জন্মের পর থেকে আপনার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অবস্থান করেছে, আজকে গত দুদিন আগে তাদের শিক্ষা প্রতিষ্ঠান থেকে বের হয়ে যেতে হয়েছে। এই সংগঠনটি কিন্তু 52 ভাষা আন্দোলন, 62 শিক্ষা আন্দোলন, 66 6 দফা আন্দোলন, 69 গণ অভ্যুত্থান, 70 নির্বাচন, 71 মুক্তিযুদ্ধ এবং পরবর্তীকালে আরও স্বৈরাচার বিরোধী আন্দোলনে সক্রিয় ছিল এবং তাদের অবস্থান ছিল শিক্ষা অঙ্গনে এবং তারা নেতৃত্ব দিয়েছেন। তো কি এইদেরকে নামানোর যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্তের পরিণতি কি হয়েছে সেটা আমরা দেখেছি। পরিণতি হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের সমস্ত হল থেকে, সমস্ত প্রতিষ্ঠান থেকে, সমস্ত কলেজ থেকে ছাত্রলীগ নেতারা বিতাড়িত। এই যে এটা কারা করেছে, এটা তো অন্য কেউ করেনি, সাধারণ ছাত্রছাত্রীরা তাদেরকে করেছে। হ্যাঁ, আপনি এর পিছনে সাধারণ ছাত্রছাত্রীদের পিছনে ষড়যন্ত্র তত্ত্ব হাজির করতে পারেন, এর পিছনে অন্য কাউকে খুঁজে বের করতে পারেন, এর পিছনে কাউকে করতে পারেন, ভিন্ন আলোচনা। কিন্তু ইভেন আইয়ুব বিরোধী আন্দোলনের সময় তো শিক্ষা প্রতিষ্ঠান থেকে খোকা পাঁচপাত্তর যারা এনএসএফ করতেন তারা বের করতে পারেনি। জেনারেল জিয়ার সময় ছাত্রলীগকে কেউ বের করতে পারেনি। জেনারেল এরশাদের সময় বড় আন্দোলনে যোগ দিয়েছে, তারা বের করতে পারেনি। এই প্রথম একটা ছাত্র সংগঠনের নেতারা, যে সংগঠনের একটু আগেই যেটা বললাম ঐতিহাসিক ভূমিকা ছিল আছে, তাদেরকে বের করে দিয়েছে। এবং যারা একদিন আগে এও পর্যন্ত বলেছিলেন যে আমরা একটা ফু দিলেই সব উড়ে যাবে, এগুলো তো জাহাঙ্গীর কথার কথা, এগুলো রাজনৈতিক রেটরিক। এটা রেটরিক। আচ্ছা, এই ধরনের কথা, মানে রেটরিক হলো এই মুহূর্তে বলতে হবে, এই ধরনের কথা, অহমিকা, হ্যাঁ, এই ধরনের কথা বলা অনুচিত এবং এটা অনভিপ্রেত এবং এই কথাগুলো গণতন্ত্রের সংস্কৃতির সাথে যায় না। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে ঘটনাগুলো ঘটেছে, আপনি কি মনে করেন বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের এখানে ব্যর্থতা আছে? এটা তো আপনাকে প্রথম দায় যদি নিতে হয় এটা বিশ্ববিদ্যালয়কে নিতে হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন, ভাইস চ্যান্সেলর, প্রো ভাইস চ্যান্সেলর, যারা প্রক্টরিয়াল বডি আছে এবং শিক্ষকদের নিতে হবে। আপনি দেখেন এই যে এই শিক্ষার্থীদের কথা যদি আলোচনা করেন, এদের বয়স কত? 19 থেকে 23 বা 18 থেকে 23। এই শিক্ষার্থীরা তো তাদের জন্মের পর, মানে 5 বছরে যখন তারা প্রাথমিক স্কুলে গেলেন তখন থেকে কাকে সরকারে দেখেছে? শেখ হাসিনাকে দেখেছে, বঙ্গবন্ধু কন্যাকে দেখেছে। এবং আমাদের যে ইতিহাস বিকৃত করা হয়েছিল এই আমলে তো ইতিহাসটাকে সঠিক করা হয়েছে, এটা নিয়ে বিতর্ক থাকতে পারে, বাট সঠিক তো করা হয়েছে। আপনার পাঠ্যপুস্তকে আমরা মুক্তিযুদ্ধের ইতিহাস লিখেছি, আমরা বঙ্গবন্ধুর কথা লিখেছি, আমরা মুক্তিযুদ্ধ কীভাবে সংগঠিত হতো এটা লিখেছি। আপনাদের রেডিও, টেলিভিশন, মিডিয়া, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া সবখানে তো স্বাধীনতার ব্যাপারে কথাবার্তা বলা হয়েছে। তো তারা এই প্রজন্ম পুরাপুরি
একটা আবহের মধ্যে দিয়ে মানুষ, বলা যাবে না যে এরা রাজাকার সরকারের অধীনে ছিল বা বিএনপি সরকারের সুযোগ অধীনে নাই ছিল বলার। বা মুক্তিযুদ্ধে বিকৃত করে এই সরকারের সময় এরা বেড়ে উঠেছে। এরা তো বেড়ে উঠেছে আমাদের সময়, এই সরকারের সময়। তো এই সরকারের সময় বেড়ে ওঠা প্রজন্ম এইরকমভাবে কিভাবে একেবারে প্রতিপক্ষ হয়ে গেল। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা কী ধরনের পরিবেশ রেখেছি গত 10 বছর 15 বছর। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কি আমাদের ছাত্রদের ন্যায্য অধিকার, ন্যায্যতা, তাদের হলে অবস্থান, তারা যে লেখাপড়া করার পরিবেশ, এগুলো নিশ্চিত করতে পেরেছেন? পারেননি। এক কথা পারেননি। তো এইটা যে পারেননি, এই ব্যর্থতা তো তাদেরকে নিতে হবে। এবং এই কারণে আজকে বিশ্ববিদ্যালয়ে একটা ইলেকশন হয় না। বিশ্ববিদ্যালয়ে নির্বাচিত ছাত্র ফোরাম যদি থাকতো, ডাকসু থাকতো, চাকসু থাকতো বা বিভিন্ন কলেজে, তখন এই ছাত্ররা তাদের দাবি দেওয়া কিন্তু তাদের প্রতিনিধিদের মাধ্যমে উত্থাপন করতে পারতেন। তাহলে তো এই অবস্থা হতো না। তো এই অবস্থা তো আমরা নিজেরাই সৃষ্টি করছি এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এটার জন্য দায়ী এবং তাদেরকে দায় নিতে হবে। আমরা গতকাল একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বলতে শুনলাম, একটি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ রংপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাই এখন বলছেন যে আমাদের ব্যর্থতার কারণেই, আমাদের দলবাজি লেজরবৃত্তির কারণেই আজকের এই পরিণতি। আমাদের আবু সাইদের মতো একটা মেধাবী শিক্ষার্থীকে জীবন দিয়ে প্রমাণ করতে হলো। আপনি আবু সাইদ সহ 6 জন মারা গেছেন, তারা নিরস্ত্র ছিলেন, তার হাতে মাত্র লাঠি ছিল। এই নিরস্ত্র মানুষের উপরে যে গুলি হলো, মারা গেল, অনেক লোক আহত হলো, এইটাকে আপনি কীভাবে মূল্যায়ন করবেন? না, এটা তো খুবই দুঃখজনক এবং বাংলাদেশের ইতিহাসের একটা কলঙ্কময় দিন সেটা। এবং আবু সাইদের মৃত্যুটার যে ভিডিও চিত্র দেখা গেছে, যে একটা নিরস্ত্র লাঠি হাতে দাঁড়িয়ে আছে, প্রতিবাদ করছে, তাকে লক্ষ্য করে গুলি করা এবং যেভাবে গুলি করা হয়েছে, মানে এটা তো রাবার বুলেট, বাট রাবার বুলেটও তো মানুষ মারা বুলেট গেছে। তো বুলেটই, বুলেট মারা তো গেছে তো সে। এই যে এই আচরণ যারা করেছেন তারা ঠিক করেননি। এবং শিক্ষকরা যেটা এখন বলছেন, যদি তাদের বিবেক জাগ্রত হয়, যদি তাদের মেরুদণ্ড সোজা করে, এটা আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়তে, আমরাও লেখাপড়া করেছি। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বা যে কোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা, তারা হলেন সমাজের বিবেক, অবশ্যই। তারা রাষ্ট্রের বিবেক। তাদের তো বিবেক বাদ দিয়ে তাদের তো নিজেদের স্বার্থের জন্য ব্যস্ত থাকার কোনো কারণ নেই। এবং বিবেকহীনতা যখন সমাজের প্রধান অঙ্গ হয়ে যায়, তখন কিন্তু এই অবস্থার সৃষ্টি হয়। এর জন্য তারা যদি দায়িত্ব স্বীকার করে ভবিষ্যতে যদি তারা আমাদেরকে ভালোভাবে পরিচালনা করেন, এটাকে আমি স্বাগত জানাই। বাট আমরা অনেক দেরি করে ফেলেছি। এই আন্দোলনটাকে নিয়ে সরকারের কোনো কোনো মন্ত্রী বা সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে এখানে বিএনপি জামাত ভর করেছে, তৃতীয় পক্ষ ভর করেছে। আমি প্রশ্ন রাখতে চাই যে এই ধরনের অজুহাত দিয়ে কি এই বিক্ষোভ দমানো যাবে বা এর দায়ভার অন্যদিকে এড়ানো যাবে? এটা তো একটু আগে আপনাকে বললাম, যে কোনো সামাজিক আন্দোলন বা যে কোনো সরকার বিরোধী আন্দোলনে যারা বিরোধী শিবিরে থাকেন, বিরোধী দল করেন, তারা অবশ্যই সেখানে যুক্ত হবেন এবং যুক্ত হয়েছেন, অতীতের ইতিহাস তাই বলে। এবং তাদের এটা সাপোর্ট থাকবে, নৈতিক সাপোর্ট বলবে, তারা হয়তো নিজেরাও ভেতরে যাবেন। কিন্তু ওই পর্যন্ত আমি যেতে দেবো কেন? যদি এটা শিক্ষার্থীদের কোটা আন্দোলন হয়, তাহলে শিক্ষার্থীদের সাথে আমরা প্রথম 2-3 দিনের মধ্যেই তো নেগোসিয়েশনে বসতে পারতাম, আলোচনা করতে পারতাম। আমরা না বসলে, সরকার না বসলেও ঢাকা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর এবং তাদেরকে দায়িত্ব দেওয়া যেত যে আপনার শিক্ষার্থীদের সাথে কথা বলেন, তারা কি বলতে চায়, তাদের সাথে আলাপ আলোচনা করেন এবং তারপরে আমরা সরকারের পক্ষ থেকে আপনাদের সাথে আলোচনা করব। বাট আমরা তো এটা করিনি। আমরা লেংদি করে ফেলার ফলে অন্যরা তো সুযোগ নেবে, এটা খুব স্বাভাবিক। এই সুযোগ নেওয়ার জন্য তাকে আপনি দোষারোপ করতে পারেন না। না, আমি সুযোগ দেবো কেন? আপনার দায়িত্ব আপনি পালন না করার কারণে যদি অন্যরা সুযোগ নেয়, সেটারও দায় আপনার। আর একটা বিষয় আমরা দেখলাম যে সরকার আদালতের ঘাড়ে দায় চাপিয়ে দিয়ে, আমরা কিন্তু এও দেখেছি যে সরকার চাইলে নিজেরা এই বিষয়ে উদ্যোগ নিতে পারবে, এটাও আদালতের রায় একটা পর্যবেক্ষণ দেওয়া আছে। তো এখন সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে পরবর্তী শুনানি পর্যন্ত অপেক্ষা করতে। আবার সরকার এও বলছে যে কালকে তো মাননীয় প্রধানমন্ত্রীও বললেন যে আপনারা অপেক্ষা করেন, হতাশ হবেন না, ভালো কিছু হবে। তো ভালো কিছু যদি হবেই, তাহলে আমরা এই আন্দোলনটাকে, বিক্ষোভটাকে প্রলম্বিত করতে দিচ্ছি কেন? আমরা তো এখনই তাদেরকে বসতে পারি, নির্বাহী বিভাগের দ্বার তো খোলা আছে। সেই আলোচনা এখন হচ্ছে না। অনেকেই এটা বলার চেষ্টা করছেন যে সরকার আজ হোক কাল হোক এই শিক্ষার্থীদের সাথে আলোচনায় বসবেই। তো তাই যদি বসা হয়, তাহলে এই যে এত হতাহত হলো, এত এত মানুষের ভোগান্তি হলো, এর দায় দায়িত্ব কে নেবে? না, এটা তো আলাপ আলোচনা করাই যেতে পারে। আদালত তো বলেনি যে আপনার আলোচনাও করতে পারবেন না। তো আপনার আদালতের বিষয়টা একটু সেন্সিটিভ, সেটা যদি পরিষ্কারভাবে বোঝার চেষ্টা করি, যে হাইকোর্ট একটা আদেশ দিয়েছে এবং আদেশটা দিয়েছে তার আমরা খণ্ডাংশ জানতে পেরেছি, যেটা ওপেন কোর্টে দিয়েছে,
পরে তো হাইকোর্টের রায় বেরিয়েছে। ওই রায়ের এগেনস্টে সরকার আপিল করেছে। আপিল বিভাগ এই হাইকোর্টের রায়টাকে স্থগিত করেছে 1 মাসের জন্য। তো এখন আবার লিফট টেবল করছে তারা লিফট টু আপিল তো সাবমিট করতে হবে স্বাভাবিকভাবে। তো এখন 7ই আগস্টে ডেট আছে আপিল বিভাগের। এখানে যেটা হচ্ছে যে হাইকোর্টের যে পরবর্তী রায়ের যে অংশটা আপনি বললেন, যে হাইকোর্টের রায় যখন আপিল বিভাগ স্থগিত করে দিল, তখন তাদের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করার দরকার ছিল না বলে আমি একজন নাগরিক হিসেবে মনে করি। বাট ওনারা বিজ্ঞ মানুষ, ওনারা কী করেছেন সেটা, কেন ওনার রায়টা যেহেতু স্থগিত, ওনার এই পূর্ণাঙ্গ যেটা আপনি বলছেন যে নির্বাহী বিভাগ এটা করতে পারে, অমুক করতে পারে, তো এটার ফলে নাগরিক হিসেবে আমরা কনফিউজ, ছাত্ররাও কনফিউজ। রাইট, যে কারণে এখন আপিল বিভাগের কাছে আছে এবং সরকার কোনো নির্বাহী আদেশ দিয়ে এটা ঠিক করতে পারবে না, তো আপিল বিভাগে যেতে হবে। তো আপিল বিভাগে সরকার তো যে ডেট আগিয়ে নেওয়ার চেষ্টা করতে পারে। 7ই আগস্টের জায়গায় আগামী রোববারও একটা শুনানি চাইতে পারে সরকার, অ্যাটর্নি জেনারেল চাইতে পারেন, সুযোগ আছে। এরকম অনেক কেসেই তারা ইয়ে করেন, সম্ভব। এটাকে বলা হয় যে আপনি যেদিন কোর্ট খুললো সেদিন কোর্টে একটা ইয়ে দিলেন, আবেদন দিলেন যে আমাদের এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ, জনস্বার্থে এই বিষয়টা শুনানি এগিয়ে আনা হোক, সেটাও করতে পারে। সুতরাং আপনি যে 7ই আগস্ট পর্যন্ত অপেক্ষা করতে হবে, এইটা বোধহয় কারো মানে অনেক নাগরিক এবং ছাত্রদের কাছে এটা গ্রহণযোগ্য হচ্ছে না। সুতরাং আপনি রোববারেও এটা করতে পারেন। আবার আরেকটা টেকনিক্যাল আছে যে আপনারা লিভ টু আপিলটা উইথড্র করতে পারেন। তো না থাকলে তো আর আপিলের কোনো দরকার নেই। সো আপনি হাইকোর্টের রায়ের কাছে ফিরে যেতে পারেন। তখন আপনি ওদের সাথে বসে আলোচনা করে কোটা সংস্কারের যে কাজটা, যে পরিপত্র জারি, সেটার জন্য আলোচনায় বসতে পারেন। এবং আপনি যে কোনো সময় যে কোনো জায়গায় আলোচনা করতে পারেন। আলোচনাতে কোনো বার নেই, আপনি শুধুমাত্র একটা পরিপত্র জারি করতে পারবেন না। এখন এই যে সরকার এখন বলছে যে এই বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা, মাননীয় প্রধানমন্ত্রী থেকে এটা বলা হয়েছে। তা আমরা তো অতীতে দেখেছি যে অনেক বিচার বিভাগীয় তদন্ত কমিটির রিপোর্ট জনসামনে প্রকাশ করা হয়নি। তো এবার যে এই যে হত্যাকাণ্ড ঘটলো, এটার যে বিচার বিভাগীয় তদন্ত কমিটির আশ্বাস দেওয়া হয়েছে, এটা নিয়ে আপনি কতখানি আশাবাদী? না, বিচার বিভাগীয় তদন্ত যদি আপনি ইতিহাস দেখেন, হ্যাঁ অনেক ভালো তদন্ত হয়েছে, এ ব্যাপারে সন্দেহ নেই। আবার অনেক তদন্ত কিন্তু মানে ভালো হয়নি, এটা বলা হয়। যেমন 21শে আগস্ট গ্রেনেড হামলা নিয়েও তো একটা বিচার বিভাগীয় তদন্ত হয়েছিল, কী হয়েছিল আমরা সবাই জানি। এবং আরও কয়েকটা উদাহরণ আমি দিতে পারি। তো সুতরাং এই বিচার বিভাগ, আমাদের দেশের যে অবস্থা, আমাদের গত 54 বছর আমরা আসলে আমাদের কোনো প্রতিষ্ঠানের উপরে মানুষ আস্থা রাখবে এইরকমভাবে আমরা প্রতিষ্ঠানগুলোকে গড়ে তুলতে পারিনি। এটা আমাদের একটা বড় ব্যর্থতা, জাতি হিসেবে ব্যর্থতা, যার কারণে ওই এখন বিচার বিভাগের উপরে এই লক্ষ লক্ষ শিক্ষার্থীর আস্থা নেই। তো এটাও বিচার বিভাগকেও ভাবতে হবে। সরকার তো ভাববে, সরকারের ভাবনা আছে, বিচার বিভাগ একটু ভাববে না যে আমাদের উপর শিক্ষার্থীদের আস্থা নাই কেন। এটাই তো হওয়া উচিত ছিল। যখন 7ই আগস্ট ডেট হয়েছে, শিক্ষার্থীরা চলে যাবেন, শিক্ষার্থীরা বলবেন আচ্ছা আমরা বিচার বিভাগের রায়ের জন্য অপেক্ষা করব, আর শিক্ষার্থীরা অপেক্ষা করেননি। তার মানে আমার বিচার বিভাগের উপর শিক্ষার্থীরা অনাস্থা এবং তারা বিশ্বাস করেন না। এইটা আজকের যে প্রধান বিচারপতি এবং তাদের যে আমাদের যে বিজ্ঞ বিচারপতিরা আছেন, তাদেরকে তারা নিজেরা বসেন, তাদের নিজেদের বসার সুযোগ আছে এবং তারা কিন্তু আলোচনা করেন, তারা অনেক বিষয়ে আলোচনা করেন। এটাও তাদের একটা আলোচনার এজেন্ডা হতে পারে যে আমরা কি জনগণের আস্থা অর্জন করতে ব্যর্থ হচ্ছে কিনা বা ব্যর্থ হয়েছে কিনা। শুধুমাত্র এই সব কিছুর পিছনে ভূত দেখার চেষ্টা করলে কিন্তু আমরা কোনো সময় কোনো জিনিস ঠিক করতে পারি না। অনেকেই একটা জিনিস এখন সম্প্রতি আলোচনায় করতে যাচ্ছে যে মুক্তিযোদ্ধার কোটার ক্ষেত্রে নাতি নাতনি এদের ক্ষেত্রে দেয়া তো কোনো পুরস্কার, কোনো বিষয় কি পুরস্কার এবং তিরস্কার, এটা কি বায়োলজিক্যালি বংশানুক্রমে থাকা উচিত? না, এটা পৃথিবীর দেশে দেশে যেখানে কোটা আছে সেখানে একেবারে নাতি পুতি পর্যন্ত কোটা আছে বলে আমার জানা নেই। সো বাংলাদেশে এটা আমরা করেছি। আপনি দেখেন যখন বাংলাদেশে শেখ হাসিনা সরকারি 98 সালে যখন সন্তানদের এই কোটাতে অংশগ্রহণের সুযোগ দেয়, তখন কিন্তু কোনো প্রতিবাদ হয়নি, তেমন কোনো উচ্চবাচ্য হয়নি, অনেকে মেনে নিয়েছিল। আসলে মুক্তিযোদ্ধাদের যে বীর মুক্তিযোদ্ধাদের বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন যে ভূমিকা, তাদের রক্তদান, তারা যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই কারণে কিন্তু মানুষ এটা মেনে নিয়েছিল। বাট নাতিপুতিদের দেওয়ার পরে এটা নিয়ে একটা সেন্সিটিভিটি তৈরি হয়। আমরা সেই সেন্সিটিভিটিতে না যেও বলতে পারি। যেমন ধরেন এখনকার যদি আমরা 18 সালের আগে 5টা বিসিএসের যদি চিত্রটা আমরা দেখি, সেখানে কিন্তু যে বিসিএসের যে রিকমেন্ডেশন হয়েছে, সেখানে কিন্তু মেরিট কোটাতে 68% অ্যাভারেজের রিকমেন্ডেশন হয়েছে। সুতরাং এটা সত্য না যে মেরিটের কোটাটা 44% ছিল।
আবার যদি আমরা মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রটা দেখি, সেখানে অ্যাভারেজ 8.5% রিক্রুটমেন্ট হয়েছিল। তো যেখানে 8.5% রিক্রুটমেন্ট হয়, সেখানে তো 30% কোটা রাখার কোনো প্রয়োজন নেই। সেটা তো আমরা রিভিউ করতে পারতাম, কিন্তু আমরা তো এটা রিভিউ করি নাই। কোটা প্রথা বিশ্বের যেখানেই আছে, প্রতি 5 বছর পর পর এটা রিভিউ করা হয়, এবং এটা নিয়ে লোকজন আদালতেও যেতে পারে, আদালতও এটা রিভিউ করেন। ভারতে সবসময় কোটা নিয়ে আদালতে কিন্তু মামলা হয়েছে, রিভিউ হয়েছে, এবং ভারতে একসময় সুপ্রিম কোর্ট বলে দিয়েছিল যে 49.5 বেশি কোটা থাকতে পারবে না। এবং সেই ভারতে কিন্তু মোদী সরকার 19 সালে আরও 10% কোটা এড করছেন, 59.5% কোটা, এবং সেটার জন্য আদালতে রায় হয়েছে। আদালতের যে প্রধান বিচারপতি কোটার এগেনস্টে ছিলেন, সিনিয়র বিচারপতি কোটার এগেনস্টে ছিলেন, বাকি 3 জন কোটার পক্ষে রায় দিয়েছেন, কোটা চালু হয়েছে। এবং সেখানে কোটা চালু হওয়ার ফলে আমি এটা ওপেন চ্যালেঞ্জ করছি, আমাকে কেউ যদি প্রমাণ করে দিতে পারেন যে ভারতে এই কোটা ব্যবস্থা থাকার জন্য আইপিএস, ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ পুলিশ সার্ভিস, ইন্ডিয়ান ফরেন সার্ভিস এবং অন্যান্য সার্ভিসের মেধার মানটা কমে গেছে, এটা যদি কেউ প্রমাণ করতে পারেন, তাহলে আমি অ্যাকসেপ্ট করবো যে কোটা হলে মেধা থাকে না। আসলে এইভাবে বিবেচনা করার কোনো সুযোগ নেই। আপনার কাছে আমার শেষ প্রশ্ন, আমরা লক্ষ্য করছি যে যারা কোটা সংস্কারের পক্ষে অবস্থান নিচ্ছে, মন্তব্য করছে, ফেসবুকে পোস্ট দিচ্ছেন, সরকারের পক্ষ থেকে তাদেরকে একটা পক্ষে ঠেলে দেওয়া হচ্ছে। ইভেন আমরা দেখলাম যে 10 মিনিট স্কুলের সিইও আইমান সাদিক, সে তার ফেসবুক পেজে একটা স্ট্যাটাস দিয়েছে যে আমি কোটা সংস্কারের পক্ষে। তো তখন আমরা জানতে পারলাম যে তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ে তার একটা 5 কোটি টাকার একটা প্রকল্প প্রস্তাবিত বরাদ্দ ছিল, সেটা বাতিল করে দেওয়া হয়েছে। এইটাকে আপনি কীভাবে মূল্যায়ন করবেন? না, ওই প্রস্তাব, তার বরাদ্দ এবং তার প্রস্তাব, এগুলো বিবেচনা করেই তো তাকে এই 5 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল স্টার্ট আপ প্রজেক্টের। রাইট। তো এখন আপনি উনি একটা কোটার পক্ষে বা বিপক্ষে একটা মন্তব্য দিয়েছেন, সেই কারণে এটা বাতিল করবেন, এটা গণতান্ত্রিক না, এবং এটা সংবিধানের লঙ্ঘনও বলতে পারেন। এটা তাদের যে নীতিমালা আছে তার লঙ্ঘন। তারা তো ওখানে ওই নীতিমালায় নিশ্চয়ই এটা বলা নাই যে আপনি কোনোদিনও সরকারের পক্ষে বা বিপক্ষে কিছু লিখতে পারবেন না, বলতে পারবেন না, আপনি একটা ন্যায্য দাবির পক্ষে কথা বলতে পারবেন না। শুধু উনি না, বাংলাদেশের অনেক স্টার সিনেমার নায়ক, আপনি যারা গল্প কবিতা লেখেন, যারা অনেকেই, ইভেন কয়েকজন ক্রিকেট, তারাও তো এই রক্তাক্ত বাংলাদেশ দেখতে চান না। তো সুতরাং তাদের সবাইকে কি আমরা এখন মানে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিব কিনা, এটা ঠিক না। এটা নিয়ে ওই যে গণতান্ত্রিক সংস্কৃতি থাকতে হবে, আলাপ আলোচনা করতে হবে। আইমান সাদিকের সাথে যে আচরণ করা আছে, এটা গ্রহণযোগ্য না। আপনাকে অনেক ধন্যবাদ।